আজ আরেকবার ঢু মেরে আসলাম চেরি বেরির বাড়ি থেকে। ও বাবা, বেরিটা আবার হাঁটতে শিখে গেছে এর মধ্যেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। শনিবার আসা মানেই তো আমার মনটা বেশ খুশি থাকে, মুখটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। সারাটা দিন ছুটি, বাড়িতে বেশ নিজের কাজগুলো একটু এগোবো, কিছু কিছু কাজ থাকে। তার মধ্যে মেন কাজ হলো এসিটা সার্ভিসিং করানো। অনেকদিন ধরেই যিনি সার্ভিসিং করাতে আসবেন উনি ডেট দিচ্ছিলেন, আমাদের হচ্ছিল না। থাকি না বাড়িতে, সকালের দিকেই তো ওনারা আসেন, সন্ধ্যের দিকে তো আসেন না। তাই শেষ পর্যন্ত আজকে ডেট পাওয়া গেছে ওনার, আর আমারও ছুটি। রাকেশের যদিও ছুটি নেই, রাকেশ অফিস চলে যাবে, আমি তো থাকবো বাড়িতে, অসুবিধা নেই। এসিটা সার্ভিসিং করিয়ে নিলে না, যখন চালানো শুরু হয় তার আগে সার্ভিসিংটা করিয়ে নিলে ইলেকট্রিক কনজাংশনটা অনেকটাই কম হয়, আমার সেটা মত। শীতের সময় যখন এসি বন্ধ হয় তখন সার্ভিসিংটা না করিয়ে যখন চালানো শুরু করা হয় তখন সার্ভিসিংটা করিয়ে নেওয়া অনেকটাই ভালো। আর আজকে শনিবার খুশিটা আরও বেড়ে গেছে, তার কারণ মায়ের আসার টিকিট কনফার্ম হয়ে গেছে, টিকিট কাটা একেবারে ডান। তাই জন্য আজকের খুশিটা যেন দ্বিগুণ হয়ে গেছে। 8:15 বেজে গেছে, আর এদিকে এই দুটোতে দেখো কি করছে, খাচ্ছে। ঘুম থেকে উঠেই তোর দুধ, ওঠা মাত্রই দুধ লাগে? হ্যাঁ নেশারু, তুমি উঠেই ফোন, দুজনের দুটো নেশার জিনিস নিয়ে বসে পড়েছে নাকি? তাই তো, সকালে উঠে চেক করতে হয় কি কি এলো, কিছু কি এলো, কিছু এলো কিনা, কিছু দরকার কিনা। এদিকে এক নেশারু, এদিকে এক নেশারু, আমি যাই কাজে। তুমি আরেক নেশারু। কিসের নেশারু? আমি অনেক রকম। চললাম কাজ করতে, তাড়াতাড়ি ওঠো, 8:15 হয়ে গেছে। ঝগড়ার নেশা, ব্লগের নেশা, অনেক নেশা আছে তোমার। আর ঝগড়া, ব্লগ, এই দুটো তো হলো। আর ও যা বলছে বলুক গে যাক, ওইসব শুনে আমার লাভ নেই। আমি বাবা কাজে লেগে পড়ি, না হলে দেরি হলে আমাকেই ঝাড় দেবে পরে। জানো তো, গতকাল ট্রেন মিস করেছে, আর সেই পরে হোয়াটসঅ্যাপে কি ঝাড়টাই না দিল আমাকে। ফোন করে তো দিতে পারেনি, কেননা আমি তো স্কুলে ছিলাম, ওই জন্য হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে ঝাড় দিয়েছে আমাকে। স্কুল থাকলে তো আমি বাপের বাড়িতে গিয়েই ফল খাই, আর আজ তো এখানে থাকবো, বাড়িতেই থাকবো, তাই জন্যই 4 জায়গায় ফল ভাগ করে নিচ্ছি। এই ফল কাটার কাজটা না খুব টাইম টেকিং, আর তার মধ্যে বেদানা ছাড়ানোটা তো আরও বেশি। আর এইসব কাজ এত ঝামেলার কেন মনে হয় বলো তো? ঝনক তো দাঁত হয়ে গেছে, তাও চিবিয়ে খায় না, ওরটা আবার রসও করে দিতে হয়। এখন তবে রস করব না, রাকেশ অফিস যাবে, ফলটা কাটলাম, তাই ভাবলাম একবারে সবারটাই কেটে নিই, বারে বারে কাটতে গেলে আরও ঝামেলা বেশি। এবার তোমাদেরকে গতকালের কথাটা খুলে বলি, আসল ব্যাপারটা কি হয়েছে এবার শোনো। আমার স্কুল থাকলে তো আমি খুব তাড়াহুড়ো করে কাজ করি, আজ না হয় স্কুল নেই, আজ তাই জন্য অতটা তাড়া নেই, কিন্তু গতকাল তো স্কুল ছিল। আমি রাকেশকে বলেছিলাম তুমি খেতে খেতে জনককে একটু ড্রেসটা পরিয়ে দাও, আর ও তো মুসলি খায়, সেটা তো চামচ দিয়েই খেতে পারে। এইটাই হয়েছে আমার সব থেকে বড় ভুল, আমি ওকে ড্রেসটা পরাতে বলে সব থেকে বড় ভুলটা করেছি। ড্রেসটা পরানোর জন্য ও নাকি ট্রেনটা পায়নি। রান্নার দিদির ওপর তো আর সেরকমভাবে মেজাজ নিতে পারে না, যত মেজাজ নিতে পারে আমার ওপর। আসলে রান্না করতে দেরি হয়েছিল, ওই জন্য টিফিন গোছাতেও দেরি হয়ে গেছে আমার, ওই জন্য ও ট্রেনটা পায়নি। রুটি খাবি? দেখো অবস্থা, দেখো অবস্থা, তরকারি পড়ে যাবে রে। আমার ভাগ্যে রোজ এরকম ডিমই পড়ে। কামড়াও। খাও, আমার কাছ থেকে ডিম খেতে এসেছে ঝনকগুলোটা। সমস্ত কাজকর্ম সেরে এবার আমি খেতে বসেছি একটু। কি ওইটা ঝনক? তুমি খাও রুটিটা, ওই যে রাত্রিবেলা রুটি নিয়ে আসি এরকম করে, রুটি। আজ বাড়িতে মেনুগুলো যেগুলো হচ্ছে কোনোটাই ঝনকের খাওয়ার মতো না। কচুরলতি, ইলিশ মাছ, তাই জন্য এখন ঝনকের জন্য একটু রান্না করব। এদিকে সবজি কেটে রেখে দিয়েছি, এখানে মশলা বেটেছি, করব আমি একটু ওর জন্য পনির। সেই দিন গলায় কাটা ঢুকে যে কাণ্ডটা ঘটলো, ইলিশ মাছ খাওয়ানোর দুঃসাহস আমি ওকে দেখাবোই না। আর এইসব কাঁটাযুক্ত মাছ যেমন বাটা মাছ, ইলিশ মাছ, এগুলো তো আমি কাঁটা বাছিই না, মুখে নিয়ে মুখ থেকে কাঁটাগুলো বের করে করে ফেলি। ঝনককে তো আর ওভাবে খাওয়াতে পারবো না, সেই জন্যই ওর জন্য একটু রান্না করব। পুরোটা আর করলাম না, একটু ওর জন্য থাক।
প্রথমে আগে একটু সবজিগুলোকে ভেজে নিই। তেল এদিকে গরম হয়ে গেছে, সবজিগুলোকে ছেড়ে দিই, ভেজে নিয়ে তারপরে শুরু করবো রান্নাটা। ধোয়া সবজিগুলো তেলে ছাড়ার সাথে সাথে কী হারে যে তেল ছিটতে শুরু করলো, বাপরে বাপ, হাত একেবারে পুড়ে গেল। এইবার সামান্য নুন আর হলুদ দিয়ে এগুলো একটু ঢেকে চেপে ভেজে নিই। আজকে রান্নাটা ঝনকের জন্য করছি বলে একটু মিষ্টি আলু দিয়েই করছি। আর এই মিষ্টি আলু না নর্মাল আলুর থেকে সেদ্ধ হতে বেশ টাইম লাগে বেশি, ওই জন্যই ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। ব্যাস, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে রান্নাটা শুরু করি। আজকের এই রান্নাটা না একেবারে নিরামিষভাবে করব। তেলের মধ্যে ফোড়ন দেবো একটুখানি গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। সেইটাকে নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা। আমি বেটে রেখেছিলাম আদা, জিরে আর টমেটো। ব্যাস, এবার কষানোর পালা। আর কষানোর সময় দিয়েছি নুন, মিষ্টি, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এইবারে মশলার সাথে সবজিগুলোকেও ভালো মতো কষে নিই। আর এই সময়টাতে আমি একটু ঘি ইউজ করি। যখন তলা লাগা হয়ে পুরোপুরি কষে যাবে তখন আমি দিয়ে দিলাম একেবারে গরম জল। সব রান্নাতেই এই গরম জলটাই ইউজ করি, তার কারণ না কাঁচা জল দিলে রান্নার টেস্টটা একেবারে বাজে হয়ে যায়। এরপর আর কি, এরপর ছেড়ে দিলাম পনিরগুলো। আর পনিরগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ঢেকে রাখলাম যাতে ওর মধ্যে ভালো মতো ঝোল ঢুকে যায়। আমি না পনির একদমই ভেজে নিই না, ভেজে নিলে কেমন শক্ত শক্ত লাগে। নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছি। ব্যাস, রান্না আমার একেবারে রেডি। লুকটা কেমন এসেছে বলো তো? এই ছেলেটাকে রস দিয়েছি আর কি করছে শুধু দেখো। আমার ফলের ব্যাস ব্যাস আপেল নিচ্ছে। আপেল নেবে কিন্তু আপেল খাবে না, চাটবে, চেটে দিয়ে দেবে। কি ধরনের আপেল খাওয়া? নিজের রসটা ফিনিশ করো। করো। দেখো, বাকিগুলোও নিতে এসেছিল। ও তো তাই করে, খায় না কিন্তু, শুধু চাটে। ওই দেখো, খাওয়া হয়ে গেছে, এবার দিতে আসছে আমাকে। এগারোটায় আসার কথা ছিল, শেষ পর্যন্ত 12:30 এসে ওনারা হাজির হলেন। তবে কাজ কিন্তু দারুণ করেছেন, আমি একেবারে ফুললি স্যাটিসফাইড। এইবারে ঝনকবাবু এসেছেন ইন্সপেকশনে। ওকেও তো বুঝতে হবে ব্যাপারটা কি হচ্ছে। প্রথমে তো ভেবেছিল এসিটা খুলতে এসেছে, তখন বলছিল আমি আর দুষ্টুমি করবো না, এসি খুলো না। অবস্থা ভাবো একটু ওর। আমাদের আউটডোর মেশিনটা সেভাবে পরিষ্কার করানো হয়নি ওপরে ওঠার পর থেকে। এই প্রথমবার আউটডোর মেশিনটা পরিষ্কার হলো। ফ্যানগুলোও বেশ নোংরা হয়েছে। আগামীকাল রাকেশকে দিয়ে ফ্যানগুলো মোছাতে হবে। 1টা বেজে গেছে, এখনও বাথরুমে ঢুকতে পারিনি। সব পরিষ্কার করে দিয়ে গেল ওরা। মোটামুটি ঘরটাকে একটুখানি ধাতস্থ করেছি। গীতা দিয়ে আসবে এক্ষুনি, এখনও কেন আসছে না বুঝতে পারছি না। এলে ঝনকের দায়িত্ব দিয়ে ওকে একা রেখে আমি কখনোই কোথাও যাই না। তারপরে ঢুকবো বাথরুমে। এখন ওকে একটু ছবি এঁকে দিই, রং করতে পারে। ফাইনালি 1:45টার সময় আমি সমস্ত কাজ সারলাম। গীতাদি গেল, আমি স্নান করে বেরোলাম। গীতাদির জন্য আমি কেন ওয়েট করি সেইটা তোমাদেরকে বলি। স্নান করে বাথরুম থেকে বেরোতে গেছি, দেখছি বাথরুমের দরজা বন্ধ। এই জিনিসটা ও আগে করতো না, কিন্তু আমার যখন থেকে আতঙ্কটা হয়েছে আরও বেশি করে তখন থেকে ওই জিনিসটা করে। এই ওইদিকে পাখি ডাকছে আর ও দেখতে গেছে। আর তার মধ্যে কী করেছে, হিসি করতে গিয়ে একা একা হিসি করতে গেছে, গিয়ে সমস্ত ভিজিয়েছে। সারা মানে যতক্ষণ আমি স্নান করেছি ততক্ষণ এইসব কীর্তি করেছে। আর এসি সার্ভিসিং করতে এসেছিলেন যারা, ওনাদের কাজ এত ভালো, তোমাদেরকে কী বল। আর এত পরিষ্কার কাজ, সমস্ত কিছু তো পরিষ্কার করে দিয়ে গেলেন। বাথরুমে নোংরা জল ফেলে এমনকি বাথরুমটাকে পর্যন্ত স্প্রে করে জল দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছেন। কাজ প্রচণ্ড পরিষ্কার, চার্জটা রিজনেবল, মানে প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে। কাজকর্ম করলো, একদম এলো, ঢুকলো, ঢুকে কাজ করলো, বেরিয়ে গেল, মানে সমস্ত কিছু একদম গুছিয়ে দিয়ে গেছে। দশকটাকে শুধুমাত্র আমি একটু গুটিয়ে দিয়েছিলাম, সেটা আমি ঠিক করলাম। আর সব মানে সব গুছিয়ে দিয়ে গেছে। খুব পরিষ্কার কাজ, তোমরা করাতেই পারো। নিজে রান্না করেছি বলে বলছি না, আজকে পনিরটা এত ভালো হয়েছিল। ঝনক খাওয়ার পর ঝনক বলছে টেস্টি, ডেলিশিয়াস, ও যেটা বলে সব সময়। ওটা বলার পর আমিও একটু টেস্ট করে দেখলাম, সত্যি দারুণ হয়েছিল পনিরটা। আর ইলিশ মাছ আনা হয়েছে,
ইলিশ মাছটা এত বাজে করেছে, রান্নাটা এত বাজে করেছে, মানে পুরো মাছটাই নষ্ট। আমাদের রান্নার দিদি এত মানে বলা হয় একটু মন দিয়ে রান্না করো, কিন্তু কচুরলতিটা এত ভালো করেছে, মানে মনে হচ্ছে পুরোটা ওটা দিয়েই খেয়ে নেওয়া যাবে। কচুরলতি, কচু শাক এই রান্নাগুলো দারুণ করে, কিন্তু মাছের পাতলা করে ঝোল বলো বা কোনো নিরামিষ রান্না বলো এত বাজে করে সে তোমরা খেতে পারবে না, এরকম অবস্থা। ডালটাও এখন বলে বলে একটু মানে পথে আনা গেছে, কিন্তু ডালটাও খুব জঘন্য করতো। রান্নার হাত খুবই বাজে, মানে চাপে না পড়লে মানুষের রান্নার লোকের রান্না না খাওয়াই ভালো। সমস্ত কেটে পেটে দিক, নিজেরা রান্না করে নিজেরা খাওয়াই সবচেয়ে ভালো। আজকে আমি এই পনিরটা করেছি, আমার ম্যাক্সিমাম 1 ঘন্টা লেগে, সমস্ত কিছু কেটে মশলা বেটে রান্না করে সমস্ত করতে আমার 1 ঘন্টা টোটাল লেগেছে। মাঝে মাঝে মনে হয় যে ওকে ছাড়িয়ে দিয়ে নিজেই রান্না করি, এরকম মনে হয়। এত বাজে রান্না করে, খুব বাজে। বেজে গেছে সন্ধে 7টা, রাকেশ অফিস থেকে ফিরে গেছে আর ঝনকও রেডি পড়তে যাওয়ার জন্য। আমরা রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি বেরিয়ে দেখাচ্ছি, বেশ কয়েকটা জায়গায় যাব। ঝনককে পড়তে দিয়েই আমরা কোথায় এসেছি দেখো, চেরিবেরির বাড়িতে পয়লা বৈশাখের জামা দিতে। আর এসে কি দেখছি দেখো, আগের দিন তো হামাগুড়ি দিচ্ছিল, আর আজকে উনি হেঁটে বেড়াচ্ছেন ঘরময়। এটা দেখে ওকে আদর না করে পারা যায়? রাকেশ তো একেবারে ছো মেরে ওকে কোলে নিয়ে নিল। এখন তো ওদের বাড়িতে মাঝে মাঝেই যাচ্ছি, তাই জন্য আমাদেরকে দেখে না খুব একটা কান্নাকাটি করে না, কোলে আসতেও ওদের কোনো অসুবিধা নেই এখন আর। কেমন দেখছে দেখো মিমোকে। নিজের জিনিসটা নিজেকে একটু বুঝে নিতে হবে না? এই জামাগুলো কিন্তু দাদুর তরফ থেকে, দাদু আমার হাত দিয়েই পাঠিয়েছে। এবার চেরি রানী দেখছে ওর জামাটা পছন্দ হয়েছে কিনা। চেরিবেরি, তোমাদের কি পয়লা বৈশাখের ড্রেসগুলো পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এই দেখো নীল রঙের এটা কি বলো তো, মিউজিয়ামে সাজানো আছে। এইটা হলো চেরিবেরির মায়ের নখ, যেটা বেরি উপড়ে দিয়েছে, না বুঝেই যদিও উপড়েছে। ভাবা যায় এইটাও নাকি সাজিয়ে রেখেছে ওরা। বেরি কিন্তু এখন হাঁটতে শিখে গেছে, দিদিকে ছাপিয়ে গেছেন উনি। ওই দেখো দাঁড়িয়ে আছে, এইবার কেমন হাঁটবে দেখো। এই যা পড়ে গেছে। দেখো বিস্কিট খাওয়ার জন্য দুজন মিলে কি মায়া মায়া মুখ করে তাকিয়ে আছে, এরপরে কি না দিয়ে পারা যায়? ওদের বাড়িতে এলে ওদের দুজনকে নিয়ে এত সুন্দর সময় কাটে না, আর বাড়িই যেতে ইচ্ছে করে না, কিন্তু বাড়ি তো যেতেই হবে। ঝনক বুড়োটা পড়তে গেছে, ওকেও নিতে হবে। তবে ঝনককে আজকে এখানে নিয়ে এলে বাড়ি যাওয়া চাপ ছিল, ও যা করতে থাকে। আজকে বেরিটাকে খুব চটকেছি, এত সুন্দর সুন্দর কিউট কিউট সব হাব ভাব করছিল, না চটকে আর যাবো কোথায়। আর চেরি না বেশি চটকা চটকি পছন্দ করে না, তাই জন্য ওকে আর খুব একটা চটকাতে পারিনি। আমাদেরকে চা দিয়ে যাওয়ার পর বেরি এমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন ওকে কিছু দেওয়া হয়নি, না দিয়েই আমাদেরকে দিয়ে দিয়েছে। আর ওরা যাতে হামলে না পড়ে এই সিঙ্গাড়ার দিকে, তাই জন্য ওদেরকে ফোন দিয়ে বসানো হয়েছে। ইদানিং না বাইরের খাবারের দিকে ওরা খুব হামলে পড়ছে, আর সেটা তো দেওয়া যাবে না এইটুকু বাচ্চাদেরকে। ওই দেখো কেমন আসছে এগিয়ে খাওয়ার জন্য। এখানেই শেষ না, এরপরে আবার মিষ্টিও ছিল। রাকেশ তো মিষ্টি দেখলে স্থির থাকতে পারে না, ওর নাম দিয়েছি আমি লাল পিঁপড়ে। ওই বেশিরভাগটা খেয়েছে, আমি একটু টেস্ট করেছি আর কি মিষ্টিটা। এরপরে আমরা গেছিলাম অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ খেতে। মা অন্নপূর্ণার মূর্তি এই প্রথমবার আমি দেখলাম। কি ঠাকুর এটা বলো তো? জানে না, ও সব ঠাকুর চেনে, এই ঠাকুরটা চেনে না। কি ঠাকুর? মা অন্নপূর্ণা। হ্যাঁ কি ঠাকুর বলো, জোরে বলো। এই হচ্ছেন রিয়া ম্যাডাম, যাদের বাড়ির অন্নপূর্ণা পূজাতে আমরা এসেছি। রিয়াকে চাকদার অনেকেই তোমরা চেনো, আমি তাও একবার পরিচয় করিয়ে দিই।
ও কিন্তু খুব গুণী মানুষ, ও একজন খুব বড় মাপের অ্যাঙ্কার। আর এই মিষ্টি মেয়েটা হলো রিয়ার মেয়ে। যেমন মিষ্টি তেমন একটা মিষ্টি ড্রেস পরেছে, কি ভালো লাগছে না ওকে? ঠাকুরের জায়গাটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। দেখো কি সুন্দর করে সাজানো, কি সুন্দর নিজে নিজে গান করে নাচছে দেখো। ঝনক ইদানিং ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালোবাসছে, মানে এইসব খিচুড়ি প্রসাদ। ঝনকের খাওয়া দাওয়ার পাট চুকে গেছে, ওই তো কোনো রকম একটু খেলো, এইবারে বসেছি আমি খেতে। রোজ রাতেই আমাদের একটা রুটিন হয়ে গেছে, রাত্রিবেলা আমরা শর্ট ভিডিও শ্যুট করি। আর শর্ট ভিডিও শ্যুট করতে করতে বেজে যায় রাত, কোনোদিনও 11:30, কোনোদিনও 12:30। আজকে প্রায় 12টা বাজতে চললো। এবার রাতের কাজগুলো কমপ্লিট করে ভ্লগ এডিট করতে বসবো। ঝনককে তো আগেই শুয়ে দিয়েছি, আর রাকেশ বসবে এদিকে রেকর্ড। আমাদের এখন আরেক প্রস্তের কাজ শুরু হবে। আর তোমাদেরকে আজকের মতো গুড নাইট জানিয়ে দিই, আবার কালকের ভ্লগে দেখা হবে। টাটা।